আসসালামু আলাইকুম। আলোকিত পাঠশালার আজকের এই পর্বে তোমাদেরকে আমি স্বাগতম জানাচ্ছি। আব্দুল্লাহ হাসিব। আমি পদার্থবিজ্ঞান বিভাগে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত। আলোকিত পাঠশালা কাজ করছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি নিয়ে। তোমরা যারা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে এই ইউনিটে ভর্তি পরীক্ষা দিতে যাচ্ছ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে 2026 ভর্তি পরীক্ষা 31 জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে এই ইউনিটের। সো সেই ক্ষেত্রে তোমাদের সময় আর মাত্র রয়েছে 3 থেকে 2 দিন। এই 2-3 দিনের মধ্যেই যদি তুমি ভালো মতো প্রিপারেশন নিতে পারো তাহলে অবশ্যই একটা সিট তোমার ম্যানেজ হবে। এবং তোমরা জানো যে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকেও কিন্তু কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাটি অত্যন্ত প্রতিযোগিতাপূর্ণ হতে যাচ্ছে। সেক্ষেত্রে আমাদের পক্ষ থেকে তোমাদের জন্য একটাই মাত্র সাজেশন থাকবে, সেটা হচ্ছে তোমরা পূর্ববর্তী কোশ্চেনগুলো ভালোভাবে অ্যানালাইসিস করবে। তারই ধারাবাহিকতায় আমি তোমাদেরকে আজকে দেখাচ্ছি পদার্থবিজ্ঞান চ্যাপ্টার 2 অর্থাৎ ভেক্টর ক্লাসের একটি পর্ব। শুরু করতে যাচ্ছি ভেক্টর চ্যাপ্টার দিয়ে। আমরা প্রতি চ্যাপ্টারে তোমাদের জন্য শুধুমাত্র সিলেক্টিভ কিছু কোশ্চেন পড়াবো। ইনশাআল্লাহ এই সিলেক্টিভ কোশ্চেনগুলো থেকেই তোমাদের পরীক্ষায় সম্পূর্ণ কমন করবে, আমরা এটা আশাবাদী। এবং তোমাদের এই 2-3 দিনের মধ্যে সম্পূর্ণ প্রিপারেশন কিভাবে গোছানো যায় সেই গাইডলাইন তোমরা ভিডিওর ফাঁকে ফাঁকে পেয়ে যাবে ইনশাআল্লাহ। তো চলো শুরু করি। দেখো, একটি কোশ্চেন এখানে দেওয়া আছে, দুটি ভেক্টর রাশির প্রত্যেকটির মান 7 একক হলে এবং তাদের মধ্যবর্তী কোণ যদি 120 ডিগ্রি হয় তাহলে লব্ধির মান কত? এটা কুমিল্লা ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্ট 18 সালে এসেছিল। এখন ধরো তোমরা তো 26 এর পরীক্ষার্থী, ঠিক আছে? তো তোমাদের ক্ষেত্রে দেখা যাবে যে হয়তো কোশ্চেনটা একই রাখবে, কিন্তু এখানে হয়তো কোণের মান চেঞ্জ করে দিতে পারে, অথবা এখানে এই যে অথবা এখানে ভেক্টরের মান তোমাদেরকে চেঞ্জ করে দিতে পারে। সো এটা আমরা কিভাবে করবো? মনে রাখবে তোমরা যে তোমরা একটা অঙ্ক এইচএসসি পরীক্ষা করার জন্য 1 মিনিট সময় পেতে, ঠিক আছে? তোমরা একটা এমসিকিউ সলভ করার জন্য ইন্টারমিডিয়েট পরীক্ষায় 1 মিনিট করে সময় পেতে, কিন্তু এখানে সময় তুমি পাবে মাত্র 45 সেকেন্ড। 45 সেকেন্ডের মধ্যে অঙ্কটি তোমাদেরকে সলভ করতে হবে এবং প্রতিটি এমসিকিউ 45 সেকেন্ড সময় তোমাদের জন্য বরাদ্দ। তো এই সময়ের মধ্যে অঙ্কটি করার জন্য তোমাদের যেটা সবচেয়ে বেশি কাজে লাগবে সেটা হচ্ছে শর্টকাট। এই অঙ্কগুলোর ক্ষেত্রে কিছু শর্টকাট রয়েছে। শর্টকাটগুলো কি? মনে রাখো, যদি দুইটি ভেক্টর রাশির প্রত্যেকটির মান 7 একক হয়, অর্থাৎ যদি দুইটি ভেক্টর রাশির মধ্যে এমন হয় যে প্রত্যেকটির মান সমান এবং তাদের মধ্যে একটা কোণ দেওয়া থাকে, মনে রাখবা এই কোণটা যদি 120 ডিগ্রি হয়, এই কোণটা যদি 120 ডিগ্রি হয় তাহলে লব্ধির মান হবে ওই ভেক্টর রাশির প্রত্যেকটির মান যা তাই, অর্থাৎ 7। এখানে 7 দেওয়া আছে, 7 যদি 8 থাকতো 8 হতো, এবং যদি p থাকতো তাহলে p হতো। এখন যদি এই কোণের মানটা চেঞ্জ করে টিচার যদি 60 ডিগ্রি দিয়ে দেয় তখন কি করবা? তখন হবে √3 ইনটু যে ভেক্টরটা থাকবে অর্থাৎ ভেক্টরগুলোর প্রত্যেকটির মান, ঠিক আছে? এবং যদি এটা 90 ডিগ্রি হতো, 90 ডিগ্রি হতো, তাহলে হবে √2 ইনটু ওই ভেক্টরটির মান, ঠিক আছে? তাহলে তোমরা তোমাদের খাতায় একটি শর্টকাট লিখে রাখো। কি শর্টকাট লিখবা? যদি যদি দুটি ভেক্টরের মধ্যে প্রত্যেকটির মান যদি p হয়, প্রত্যেকটির মান যদি p হয়, তাহলে তাদের মধ্যবর্তী কোণ যদি 120 ডিগ্রি হয়, 120 ডিগ্রি হলে কি হবে? যেই মানটা থাকবে সেটাই, অর্থাৎ p। যদি 90 ডিগ্রি হয় দুইটার মধ্যবর্তী কোণ এবং দুইটার মান যদি একই থাকে তাহলে হবে √2 ইনটু p, ঠিক আছে? যদি তাদের মধ্যবর্তী কোণ হয় 60 ডিগ্রি, মধ্যবর্তী কোণ যদি হয় 60 ডিগ্রি, তখন হবে √3 ইনটু p। p হচ্ছে ভেক্টর দুইটার প্রত্যেকটির মান। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি তোমাদের এই বছর পরীক্ষার প্রশ্নে 120 ডিগ্রি চেঞ্জ করে 90 ডিগ্রি দিতে পারে 60 ডিগ্রি, ঠিক আছে? আচ্ছা, এর পরবর্তী কোশ্চেন। তোমরা জানো যে কুমিল্লা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে সবসময় বেশিরভাগই কনসেপচুয়াল কোশ্চেনগুলো বেশি আসে, অঙ্ক এবং গাণিতিক সমস্যাগুলো খুবই কম আসে। তো সেরকম একটা কনসেপচুয়াল প্রবলেম, এই প্রবলেমটা তোমরা ইন্টারমিডিয়েট থেকে করে এসেছো, ঠিক না? কি বলছে কোশ্চেনটা? মান শূন্য নয় এমন দুটি ভেক্টরের ডট গুণফল শূন্য হলে ভেক্টর দ্বয় পরস্পরের সমান্তরাল, লম্ব, সমান নাকি কোনটি নয়। এটা আসছে কুমিল্লা ইউনিভার্সিটি 16-17 অ্যাডমিশন সেশনে। সো কি বলা হয়েছে? মান শূন্য নয় এমন দুটি ভেক্টর। আমরা দুটি ভেক্টর নেই, ধরো a এবং b, তাদের মধ্যবর্তী ডট গুণফল শূন্য। তো a ডট b সমান 0, ঠিক আছে? এখন a ডট b এর পরিবর্তে আমরা কি লিখতে পারি? ab ডট গুণফলে কি আসে? cos থিটা সমান 0। এখন cos থিটা সমান এখান থেকে কি লেখা যায়? 0। তাহলে cos কত ডিগ্রি মান 0? থিটা ইকুয়াল 90 ডিগ্রি। তার মানে ভেক্টর দ্বয় পরস্পরের লম্ব। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবং এক্ষেত্রে আবার হতে পারে যে মান শূন্য নয় এমন দুটি ভেক্টরের ক্রস গুণফল শূন্য হলে ভেক্টর দ্বয় পরস্পরের কি হবে? তো আমরা জানি কি, যদি আমরা ক্রস গুণফল দিয়ে দেই a ক্রস b সমান যদি 0 হয় তাহলে ভেক্টর দুটি পরস্পরের কি হবে? a ক্রস b এর ক্ষেত্রে আমরা লিখতে পারি ab, আর ক্রস মানে আমরা জানি দুইটার মধ্যবর্তী কোণের sin অনুপাতটা আসে, ঠিক আছে? তো ab sin থিটা, তাহলে sin থিটা সমান 0, তাহলে থিটা ইকুয়াল 0 ডিগ্রি। তার মানে উভয়ের মধ্যবর্তী কোণ কত হবে? 0 ডিগ্রি। যেহেতু উভয়ের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি, তাহলে ভেক্টর দুটি পরস্পরের তখন কি হবে? সমান্তরাল হবে, অথবা ভেক্টর দুটি পরস্পর ওভারল্যাপিং অথবা একই অথবা। আচ্ছা, এবার দেখো পূর্ববর্তী যে কনসেপচুয়াল ম্যাথটি আমি করিয়েছি সেটার মতোই 18 সেশনে আরেকটি কোশ্চেন এসেছে। কি বলা হয়েছে? a এর মান কত? a ভেক্টর এবং b ভেক্টর দ্বয় পরস্পরের লম্ব হবে। এখন আমরা জানি দুইটি ভেক্টর কখন পরস্পরের লম্ব হয়? যখন তাদের ডট গুণফল কি হয়? শূন্য হয়। ডট গুণফল শূন্য হয়। তার মানে আমরা তাহলে এই a এবং b এর মধ্যে যদি ডট গুণফল করি তাহলে সেই ডট গুণফলের মান হবে শূন্য, অর্থাৎ a ডট b সমান হবে শূন্য। তাহলে ডট গুণফলের ক্ষেত্রে মনে রাখবা সবসময় i ক্যাপের সাথে i ক্যাপের সহগুণ হবে, j ক্যাপের সাথে j ক্যাপের সহগুণ হবে এবং k ক্যাপের সাথে k ক্যাপের সহগুণ হবে। এগুলো তুমি ইন্টারমিডিয়েট থেকে জানো বলে আমরা আশা করি। তাহলে i ক্যাপের সাথে i ক্যাপের সহগ 6, ওকে?
এরপর জে ক্যাপের সাথে জে ক্যাপ, বাট এখানে মাইনাস আছে, তাহলে এ, এবং কে ক্যাপের সাথে কে। আচ্ছা, তাহলে মাইনাস এ ইকুয়াল মাইনাস 15, সো এ ইকুয়াল 15, অর্থাৎ দুটি ভেক্টরের ডট গুণফল কখন শূন্য হবে আমরা জানি, যদি দুটি ভেক্টর পরস্পরের লম্ব হয়, তাহলে সে অনুযায়ী a ইকুয়াল 15 বের করলেই আমরা কি পাচ্ছি। পরবর্তী একটা কোশ্চেন তুমি দেখতে পাচ্ছ, অবস্থান ভেক্টর আর একটা ভ্যালু দেওয়া আছে, এর ডাইভারজেন্স কত। ডাইভারজেন্স কি আমরা জানি, ডাইভারজেন্স এখানে আমরা দেখতে পাচ্ছি ডাইভারজেন্স তার মানে ডট, আর যদি বলতো কার্ভ তার মানে ক্রস, ঠিক আছে। তো ডাইভারজেন্স হচ্ছে নেবলার সাথে ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর, নেবলার সাথে যেই ভেক্টরটা বলা থাকবে তার ডট গুণ, নেবলার সাথে তার ডট গুণ। তো নেবলার সমান আমরা কি জানি, ডেল নেবলার সমান আমরা কি জানি, ডেল ডেল এক্স আই ক্যাপ প্লাস ডেল ডেল ওয়াই জে ক্যাপ প্লাস ডেল ডেল জেড কে ক্যাপ। এটা হচ্ছে নেবলা। এই নেবলার সাথে এই ভেক্টরের ডট গুণটাই হচ্ছে ডাইভারজেন্স, তো ঠিক আছে, আমরা ডাইভারজেন্স বের করি। নেবলা ডট ভেক্টর আর, আমাদেরকে ভেক্টরটা দিয়ে দেওয়া আছে। তো এই ক্ষেত্রে আমরা কি করব, ডট গুণ করতেছি। ডট গুণ যখন আমরা করব তখন মনে রাখবো শুধু আই ক্যাপের সহগগুলো গুণ দিব। এখন ডেল এক্স এর সাথে যদি 3x গুণ দেই, আমরা জানি ডেল হচ্ছে একটা ডিফারেনশিয়াল অপারেটর, সো ডেল এক্স এর সাথে যদি আমরা 3x কে গুণ করি তাহলে হবে ডেল ডেল এক্স 3x প্লাস ডেল ডেল ওয়াই, জে ক্যাপের শুধু আমরা সহগগুলো নিব, তাহলে 2y প্লাস ডেল ডেল জেড কে ক্যাপের সহগ, এখানে ডেল ডেল জেড 4z। এবার দেখো খুব সহজে বের হয়ে যাচ্ছে। আমরা জানি ডেল হচ্ছে একটা ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর, সো ডেল এক্স এর সাপেক্ষে যদি 3x কে করি তাহলে আসবে 3, ডেল ওয়াই এর সাপেক্ষে যদি y কে করি তাহলে আসবে 2, এবং ডেল এর সাপেক্ষে যদি z কে করি তাহলে আসবে 4, তাহলে 9। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি আরেকবার রিপিট করছি, কি বলা হয়েছে, অবস্থান ভেক্টর r এর সাপেক্ষে অবস্থান ভেক্টর r এর ডাইভারজেন্স কত। সো ডাইভারজেন্স মানে আমরা জানি হচ্ছে ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর নেবলা এর সাথে তার ডট গুণ। সো ডট গুণ আমরা করব, ডট গুণের ক্ষেত্রে আমরা জানি শুধু i ক্যাপের সাথে i ক্যাপ গুণ হয়। তো i ক্যাপের সাথে যখন i ক্যাপ হবে, তুমি এই অঙ্কটা চাইলে মনে মনেই করতে পারো, কি হবে, i ক্যাপের সহগের সাথে i ক্যাপের সহগ। তো নেবলার i ক্যাপের সহগ কত, ডেল ডেল x, আর এইখানে i ক্যাপের সহগ কত, 3x, তার মানে ডেল ডেল x ইনটু 3x, তার মানে তাদের মধ্যে কি হবে, ডিফারেনশিয়াল হবে। সো 3x কে যদি তুমি ডেল x এর সাপেক্ষে ডিফারেনশিয়াল করো তাহলে আসবে 3। আবার একই কথা জে ক্যাপের ক্ষেত্রে ডেল ডেল y এর সাপেক্ষে 2x করব, যখন করব তখন আবার একই কথা কে ক্যাপের ক্ষেত্রে, কে ক্যাপের সহগ নেবলাতে থাকে হচ্ছে ডেল ডেল জেড, আর এখানে তো 4z আছে, তো ডেল ডেল জেড এর সাপেক্ষে যদি 4z কে করি তাহলে আসবে 4 সমান কত, 9। ঠিক আছে, খুব দ্রুত আশা করছি এর মাধ্যমে তোমরা ভেক্টর একটি পূর্ণাঙ্গ গাইডলাইন পেয়ে গেছো। তোমরা এই 5-6টি কোশ্চেন যদি ভালোভাবে আত্মস্থ করো এবং এর পাশাপাশি এর মতো নিয়ম যেগুলো আছে সেগুলো যদি তোমরা সলভ করার চেষ্টা করো, তাহলে অবশ্যই সম্পূর্ণরূপে এখান থেকে একটা থেকে দুইটা এমসিকিউ অবশ্যই কমন। এবার আমরা ভেক্টরের আরেকটি কনসেপ্ট নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে লম্ব বিক্ষেপ। লম্ব বিক্ষেপ থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় প্রায় একটা কোশ্চেন আসে। ধরো সাপোজ মনে করো এই একটা ভেক্টর দেওয়া আছে, এর লম্ব বিক্ষেপ কি হবে। লম্ব বিক্ষেপের এই কনসেপ্টটা তোমরা 19 এর ম্যাথ অথবা হাই ম্যাথ যে কোনো একটা বইয়ে সুন্দরভাবে পেয়ে যাবে। সাপোজ মনে করো এটা হচ্ছে x অক্ষ, এখন লম্ব বিক্ষেপের মূল কনসেপ্টটা হচ্ছে যে কোনো একটা ভেক্টর বা যে কোনো একটা বাহু বা যে কোনো একটা রেখার দুইটা পয়েন্টের মধ্যে দুইটা পয়েন্টকে আমরা একটা ফ্ল্যাট সারফেসের মধ্যে, একটা ফ্ল্যাট সারফেস অথবা অক্ষের মধ্যে দুইটা পয়েন্ট থেকে আমরা লম্ব রেখা টানবো। তাহলে এই পয়েন্ট থেকে লম্ব রেখা তো এই পয়েন্ট মিশে আছে, আর এই পয়েন্ট থেকে লম্ব রেখা হচ্ছে এইটা। তাহলে এই যে দূরত্বটা, এই যে পুরো দূরত্বটা, এটাই হচ্ছে লম্ব অভিক্ষেপ। এখন আমরা এই দূরত্বটা কিভাবে বের করতে পারি, যখন আমরা এখান থেকে লম্ব অঙ্কন করলাম, যখন আমরা এই পয়েন্ট থেকে লম্ব অঙ্কন করলাম, তখন এইখানে কোণটা কত ডিগ্রি হলো, 90 ডিগ্রি। তার মানে এটা একটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ যদি হয় তাহলে এটা কি, তার ভূমি, এটা হচ্ছে ভূমি, অর্থাৎ এই লম্ব অভিক্ষেপটা হচ্ছে কি, তার ভূমি সমান আমরা জানি অতিভুজ cos থিটা, ভূমি সমান অতিভুজ cos থিটা, আর অতিভুজ কি দেখো, 90 ডিগ্রির বিপরীতে যে বাহুটা থাকে সেটাই তো অতিভুজ। তাহলে অতিভুজ হচ্ছে এখানে ওই ভেক্টরটা বা ওই রেখাটা যার লম্ব বিক্ষেপ আমি বের করছি। তো ধরো এটাকে আমি যদি এই ভেক্টর বলি, তাহলে লম্ব বিক্ষেপ, আর লম্ব বিক্ষেপটা হচ্ছে ভূমি, তাহলে সেটা হচ্ছে a cos থিটা, যদি এই কোণটা থিটা হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন ধরো একটি রেখা, এটা একটা ফ্ল্যাট সারফেস বা অক্ষ, এই অক্ষের সাপেক্ষে ধরো একটা ভেক্টর এইভাবে দেওয়া আছে, ঠিক আছে। সো তার লম্ব বিক্ষেপ কি হবে, তার ইনিশিয়াল পয়েন্ট থেকে আমরা একটা লম্ব রেখা টানবো এবং তার ফাইনাল পয়েন্ট থেকে আরেকটা লম্ব রেখা টানবো, তাহলে এই যে দূরত্বটা সেটাই হচ্ছে তার লম্ব বিক্ষেপ।